স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে দেশের 12 জেলা, পানিবন্দী প্রায় অর্ধকোটি মানুষ, 13 জনের মৃত্যু। ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক হয়েছেন সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। আওয়ামী লীগের নেতৃত্বে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে, অভিযোগ সালাউদ্দিন আহমেদের। আয়নাঘর সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রত্যয়। এবং রাজধানীর বাজারে স্থিতিশীল বেশিরভাগ পণ্যের দাম, বন্যার প্রভাব পড়ার আশঙ্কা। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসে ঢলের ক্ষতবিক্ষত গ্রামের পর গ্রাম। দুঃস্বপ্নের মতো পানির তোড়ে ভেসে গেছে সহায় সম্বল। 36 বছরের মধ্যে এমন বন্যা দেখেনি স্থানীয়রা। মাঠঘাট তো ডুবেছে, তলিয়েছে গুরুত্বপূর্ণ সড়কও। এতে পানিবন্দী 12 জেলার অর্ধকোটি মানুষ। আশ্রয়ের খাবারের অভাবে মানবেতর জীবন কাটছে বানভাসীদের। গত 2 দিনে বানের পানিতে ডুবে প্রাণ গেছে অন্তত 13 জনের। প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ভয়াবহ বন্যার কবলে দেশের 12 জেলার কয়েক লাখ মানুষ। আকস্মিক বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি আর রাস্তাঘাট, বন্ধ অনেক এলাকার যোগাযোগও। সহায় সম্বল ঘরে রেখেই আশ্রয়কেন্দ্রে ছুটছেন বানভাসীরা। বানের জলে তলিয়েছে নোয়াখালী সদর সহ 7 উপজেলার বিস্তীর্ণ এলাকা। শহরের বেশিরভাগ এলাকাও জলমগ্ন। পানিবন্দী জেলার প্রায় 20 লাখ মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। আমাদের জন্মের পর থেকে নোয়াখালীতে কোনো বন্যা দেখি নাই। নোয়াখালীবাসী এটার জন্য কখনোই প্রস্তুত ছিল না। দেখেন ভাই, আমাদের অবস্থা খুবই সংকটময়, খুবই অবস্থা আমাদের ভালো না ভাই। আমাদের মসজিদ, মাদ্রাসা, তারপরে এই যে কাটলা, বাড়িঘর দুয়া সবে আমাদের ডুবে গেছে ভাই। একই অবস্থা কুমিল্লার বেশ কয়েকটি উপজেলায়। বুড়িচংয়ে গোমতী নদীর বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত অনেক এলাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় ব্যাহত যান চলাচল। শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন পানিবন্দীরা। চট্টগ্রামের 16 উপজেলার নিম্নাঞ্চল ভাসছে বানের জলে। সবচেয়ে বেশি খারাপ অবস্থা হাটহাজারী ও ফটিকছড়িতে। হালদা নদীর বাঁধ ভেঙে প্লাবিত নতুন নতুন এলাকা, তলিয়েছে খাগড়াছড়ি ও রাঙামাটির বিস্তীর্ণ জনপদ। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলায় পানিবন্দী 6 উপজেলার অন্তত 3 লাখ মানুষ। এদিকে মনু ও ধলাই নদীর বাঁধে ফাটল দেখা দেয় আতঙ্কে স্থানীয়রা। বাচ্চা কাচ্চা লই এই মালচা বানাটা নিয়ে আমরা খুব কষ্ট। এর মাঝে ঘরের মাঝে যে জিনিসপত্র আছিল সব আমরা পানি তোলে। এখন আমরা অসহায় মানুষ, আমরা কই ভাই কিচ্ছু নাই, অস্তিত্ব কিচ্ছু নাই, খালি পিন্নর কাপড় লইয়া লই আমরা আইছি। ও দেখো চাই গরো গিয়া কিচ্ছু আছে না, আমরা খানি নাই, আমরা খাইতাম কই থেকে চুলা উলা নাই। আমাদের ঘরে যা সম্পূর্ণ আছিল পানির তলে আছে, আমি কিছু আনার মতন না, খালি বাচ্চাটা লইয়া জন্য বাড়ি আইছি। স্বামী হইল প্রতিবন্ধী, তাই ন বিজি বিজি ডুব দিয়েছেন। 5 জন মানুষে পানির তলে থাকি তুলিয়া ডাবু দিয়া লইয়াছে। রাত্রে আবার চিরামুড়ি দেওয়া হয়েছে। শুধু শুকনা খাবার খাইয়া আমরা এখন দিন যাপন করতেছি, খুব কষ্টে আছি আমরা। হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 5টি উপজেলার 22টি ইউনিয়ন বন্যা কবলিত। এখনও বিপদসীমার 192 সেন্টিমিটার উপর দিয়ে বইছে খোয়াই নদীর পানি। নতুন করে প্লাবিত হচ্ছে নতুন এলাকা। দুর্ভোগ বেড়েছে বানভাসীদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বন্যা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম, কর্মসংস্থান এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কুমিল্লা সার্কিট হাউসে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, বন্যার্তদের সহযোগিতায় তিনি এবং তার মন্ত্রণালয়ের সকলকেই একদিনের বেতন প্রদান করবেন। পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনীও তাদের একদিনের বেতন দিবে। এমত অবস্থায় জনগণকে এগিয়ে আসতে হবে। আর সেই জায়গা থেকে আমরা একটা ক্যাম্পেইন আকারে রেডি করছি। আমি এবং আমার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরাও তাদের একদিনের
বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছে। আমি আমার 1 মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছি এবং সকল পক্ষের কাছে আমাদের এই আহ্বানটা থাকবে এবং বাংলাদেশ সেনাবাহিনীও তাদের সকল সেনা কর্মকর্তাদের সেনা সদস্যদের একদিনের বেতন ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছে। তো প্রবাসীদের কাছে আহ্বান থাকবে, দেশের এই সংকটকালে সব দিক থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। শ্রম দিয়ে, অর্থ দিয়ে যেভাবে পারা যায় দেশের জন্য অবদান রাখতে হবে। ফেনী জেলার পরশুরামে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি কুমিল্লা সেনানিবাসে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর বিবিধ কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এরপর তিনি হেলিকপ্টার যোগে ফেনী জেলার পরশুরাম এবং সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি উদ্ধার কার্যে নিয়োজিত সেনা সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সেনাবাহিনী প্রধান বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীকে এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেন। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ জেনারেল অফিসার কমান্ডিং 33 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া সহ সেনা সদরের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক হয়েছেন সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। শুক্রবার সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে রাত 11:20 তাকে আটক করা হয়। বিজিবি জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মেননের বিরুদ্ধে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ফালতু লোক 2 টাকা আইলো না, ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য? সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে যখন বিএনপির নেতাকর্মীরা জেলে, তখন রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম সবুজ বিএনপির আন্তর্জাতিক যোগাযোগ রক্ষা করেছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর মহাখালীর ব্রাক ইন সেন্টারে রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম সবুজের স্মরণ সভায় কথা বলেন তিনি। স্মরণ সভায় সিরাজুল ইসলাম সবুজের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বিএনপির মহাসচিব। এ সময় উপস্থিত অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকারের পতন সিরাজুল ইসলাম সবুজ দেখে যেতে পারলে সবচেয়ে বেশি খুশি হতেন। অসংখ্য মানুষ শহীদ হয়েছে এই ভয়াবহ ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য প্রাণ দিয়েছে। সবুজ লড়াই করেছে লেখনির মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে, সবসময় লিখেছে, কথা বলেছে। ঠিক সেই সময় চলে গেছে, আমি তাকে সেই শহীদের মর্যাদা দিয়ে আনতে চাই, কারণ দেশের কথা বলতে বলতে সে চলে গেছে। বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ভিন্নমতের মানুষদের আয়নাঘরে নিয়ে নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘনের সীমানা ছাড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। এশিয়ান টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে আয়নাঘরে সে দুর্বিসহ স্মৃতি স্মরণ করেন সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন মন্ডল এনাম, ক্যামেরায় ছিলেন আনসারুল ইসলাম। স্বৈরাচার হাসিনার নির্দেশেই সাদা পোশাকে অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন আহমেদকে উঠিয়ে নিয়ে যায়। 62 দিন পর ওই বছরের 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। অবর্ণনীয় সেসব দিন পার করে কিভাবে ফিরলেন তিনি, সে কথা বলছিলেন এশিয়ান টেলিভিশনের ক্যামেরায়। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে কিছু অস্ত্রধারী লোক চোখ বেঁধে হাত বেঁধে নিয়ে যায় এবং তারা প্রায় আধা ঘন্টার মতো ড্রাইভ করে একটা জায়গায় নিয়ে যায়, যেখানে আমাকে একটা কক্ষে, একটা কুঠুরিতে বন্দি করে রাখে প্রায় 61 দিন। সেই কুঠুরির বর্ণনা হচ্ছে 5 ফিট বাই 10 ফিটের মতো হবে। 9 বছর পর দেশে ফেরা বিএনপির এই নেতা জানান, রাষ্ট্রের এমন কোনো অঙ্গ নেই যেটি স্বৈরাচার হাসিনা সরকার ধ্বংস করেনি। প্রশাসন A to Z দলীয়করণ করা হয়েছে। নির্বাচন কমিশন, এটা যেন একটা তাদের অধীনে মন্ত্রণালয়ের মতো অবস্থা করে রাখা হয়েছে। দুর্নীতি দমন কমিশন বিরোধী দল মতকে দমন করার একটা হাতিয়ার পরিণত করা হয়েছে।
এইভাবে পাবলিক সার্ভিস কমিশনের মধ্য দিয়ে কেবল ছাত্রলীগ আওয়ামী লীগ ক্যাডারদেরকে নিযুক্ত করার একটা টুলসে পরিণত করা হয়েছে। রাষ্ট্রের কোনো অঙ্গকে তারা বাদ রাখেনি যেটা ধ্বংস হতে বাকি আছে। এ সময় তিনি আর বলেন, ধ্বংসপ্রায় রাষ্ট্রকে সংস্কার করে স্বাভাবিক অবস্থায় ফেরাতে অন্তর্বর্তী সরকারের সময়ের প্রয়োজন রয়েছে। আগামী নির্বাচন সহসায় করা সম্ভব না বলেও মনে করেন তিনি। তাদেরকে যদি আমরা এখন 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে বলি, সবাই বলবে যে এটা হয়তোবা সম্ভব হবে না। তার মধ্যে নির্বাচন কমিশনের সংস্কার, পুলিশি সংস্কার, প্রশাসনিক সংস্কার এবং আর কিছু প্রয়োজনীয় সংস্কার সাধন করে এমন একটা অ্যাটমসফিয়ার, মানে ইলেকশন কন্ডাক্ট করার জন্য একটা কন্ডাক্টিভ অ্যাটমসফিয়ার তারা সৃষ্টি করে নির্বাচন দিতে পারেন। ক্ষমতায় টিকে থাকতে জনগণের জানমাল সহ রাষ্ট্রের সীমাহীন ক্ষতি করার মানসিকতার আর কেউ যেন রাজনীতিতে না করে, সেই দাবিও করেন সালাউদ্দিন আহমেদ। একদলীয় বাকশালী রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন কেউ যেন না দেখতে পারে। যে রাষ্ট্র ব্যবস্থায় একদলীয় শাসন কাঠামো, একদলীয় রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন যেন কেউ না দেখতে পারে। এদেশের ৭১ সালের স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতা যুদ্ধে শহীদদের সেই আকাঙ্ক্ষা ছিল, তাদের সেই আকাঙ্ক্ষাকে, তাদের সেই আশাকে, সেই চেতনাকে বাস্তবায়ন করতে হবে। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাজারের সব ধরনের নিত্যপণ্যের দামে কিছুটা ভাটা পড়েছে। কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, সবজির দাম কিছুটা কমেছে, তবে বেড়েছে বেগুনের দাম। আর ফার্মের মুরগির ডিম, ব্রয়লার মুরগি, মাছ ও অন্যান্য সবজি আগের দামেই বিক্রি হচ্ছে। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। গত কয়েকদিন ধরেই দু একটি পণ্য ছাড়া বাজারে দাম কমার সুবাতাস বইছিল। সেই বাতাসের গতিরোধ করেছিল কাঁচামরিচ এবং চাউলের দাম বৃদ্ধি। সব কিছুই তো ধ্বংস, এরপরে এর মধ্যে তো আমাদের এলাকাতে পুরো পানির নিচে চলে গেছে। তো এ তো নিয়ে আসে নাই, ওই নিয়ে আসে নাই, সাধারণ মানুষেরা তো করতে দেন কয়টা দিন, 6টা মাস যাক, তারপরে কথা বলি। বাজারের এই সহনশীল দ্রব্যমূল্যটা এটা আমাদের একটু এখন সহ্য করে নিতে হবে, হয়তো আশা করি আগামীতে সেটা কমে যাবে। তবে এখন বাজারে নতুন করে বাড়েনি কোনো পণ্যের দাম, তবে দু একটি পণ্য বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। মানে দাম যা ছিল আমাদের একটা উচিলা দরকার হয়। বন্যা হচ্ছে, বন্যা যে জায়গাগুলোতে হচ্ছে, যে জায়গার জিনিসগুলো আসে না, যে জায়গাতে অন্য জায়গাতে সেই জিনিসগুলো দাম বেড়ে গেছে। আমরা যাতে সাধারণ মানুষ ভালো থাকি, এই আমরা যারা আছি সাধারণ মানুষ, আমাদের যে ক্রয় ক্ষমতার মধ্যে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, ওইগুলো যে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। এদিকে বন্যার প্রভাবে বাজারে দাম বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে বিক্রেতারা বললেন, খুব বেশি সম্ভাবনা নেই দাম বৃদ্ধির। আগের চেয়ে কম। গত সপ্তাহ পটল হচ্ছে 60, এই সপ্তাহ 40-50, ভেন্ডি 40-50, লাউ একটা 60 টাকা, গত সপ্তাহ ছিল 80 টাকা। মানে কাঁচামাল মোটামুটি দামের কম আছে, শুধু মরিচটা বেশি। মরিচটা বাইরে থেকে আমদানি করে, মরিচটা বেশি, ইন্ডিয়ান মরিচ 280 টাকা। বর্তমানে আমার ধারণা, যদিও বন্যার পরিস্থিতিতে প্রভাব পড়ে, তাহলে আর সময় লাগবে, এখন না। এখন বাজার আগের যে পর্যায়ে আছে এই পর্যায়ে চলতেছে। আলুর দাম কমছে, পেঁয়াজের দাম একটু কমছে, আদার দাম কমছে, তারপরে আপনার পোলাও চাল এগুলো আছে একটু কম আছে। তবে বন্যার কারণে মাছের বাজারে সরবরাহ কম থাকায় বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। ইলিশ মাছ আগের চেয়ে দাম বেড়েছে আরও, আর চিংড়ি মাছও আগের চেয়ে দাম বেড়েছে। সবজি একটু কমেছে, যেমন কেজিতে 10 টাকা 20 টাকা কমেছে সবজির কথা। অন্য অন্য যেগুলো আছে যেমন আলু টালু, এগুলো সব আগের দামই আছে, তেমন একটা কোনো কিছুই কমেনি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বন্যার্তদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মী সহ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ আহ্বান জানান। দেশবাসী, বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহা বিপদে। সহায় সম্বল হারিয়ে লাখো লাখো মানুষ এখন নিদারুণ অসহায়। এমন পরিস্থিতিতে আপাতত কোনো অভিযোগ পাল্টা অভিযোগ তুলে সময় ক্ষেপণেরও সময় নেই। বিএনপি বিশ্বাস করে বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার। দেশের বন্যা পরিস্থিতিতে আমি সারা দেশে, বিশেষ করে দেশের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান।
আশুলিয়ার নয়ারহাট এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া বিএনপি থানার সহ সভাপতি মোহাম্মদ আব্দুল বাসেদ দেওয়ান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কফিল উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাভার পৌর মেয়র মোহাম্মদ রেফাত উল্লাহ সহ সাভার ও আশুলিয়ার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বঙ্গোপসাগর সংলগ্ন বেড়িবাঁধের একটি অংশ ভেঙে গেছে। উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় শিকদার খালের মুখে বাঁধের প্রায় 12 মিটার অংশ ভেঙে যাওয়ায় জোয়ারের সময় পানি ঢুকেছে লোকালয়ে। বন্যার পাশাপাশি ভারী বৃষ্টি আর ঝুঁকি তৈরি করেছে। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী এস.এম. তারেক বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রচণ্ড চাপে নিষ্ক্রিয় স্লুইসের উপরের বাঁধের একটি অংশ ভেঙে গেছে। তিনি জানান, এলাকাবাসীকে বন্যার কবল থেকে রক্ষা করতে তাৎক্ষণিকভাবে কিছু জিও ব্যাগ ফেলা হয়েছে। লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চলে বানভাসী মানুষের খবর নেওয়া সহ খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন জামায়াত ইসলামী এবং বিএনপি জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান লক্ষ্মীপুর জেলায় বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন এবং জেলা নেতৃবৃন্দকে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা প্রদান করেন। তারই ধারাবাহিকতায় জেলা আমিরে জামায়াতে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূঁইয়া দায়িত্বশীলদের সাথে নিয়ে জেলার বন্যা প্লাবিত এলাকাগুলোতে খাদ্য সামগ্রী বিতরণ করেন। কক্সবাজারের রামু উপজেলার কাওয়ারখোপ, গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল। শুক্রবার কাওয়ারখোপ, কচ্ছপিয়া, গর্জনিয়া সহ বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পরিদর্শন করেন এবং বন্যা দুর্গত 2000-এর অধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। পরে বন্যায় নিহত গর্জনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আমজাদ হোসেনের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলে সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন এবং আর্থিক অনুদান প্রদান। এবারে খেলার খবর। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় দিন শেষে 5 উইকেট হারিয়ে 316 রান তুলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের তৃতীয় দিনে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। পঞ্চম ওভারে সাজঘরে ফিরেছেন জাকির হোসেন। 55 বল খেলে 12 রান করেছেন তিনি। এরপর সাদমানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেছেন অধিনায়ক শান্ত। 16 রান করে বোল্ড আউট হন এই বাঁহাতি ব্যাটার। এরপর 93 রানে সাজঘরে ফেরেন সাদমান, কিন্তু শেষ পর্যন্ত লিটন মুশফিকের 50-তে স্বস্তি নিয়ে তৃতীয় দিন শেষ করল টাইগাররা। পাকিস্তানের হয়ে খুরাম শাহজাদ 2টি উইকেট নেন। এছাড়াও নাসিম শাহ, মোহাম্মদ আলী এবং সাইম আয়ুব 1টি করে উইকেট শিকার করেন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 448 রান করে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম করে জানাবো আরও একবার। স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে দেশের 12 জেলা। পানিবন্দী প্রায় অর্ধকোটি মানুষ, 13 জনের মৃত্যু। ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক হয়েছেন সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। আওয়ামী লীগের নেতৃত্বে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে, অভিযোগ সালাউদ্দিন আহমেদের। আয়নাঘর সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রত্যয়। এবং রাজধানীর বাজারে স্থিতিশীল বেশিরভাগ পণ্যের দাম, বন্যার প্রভাব পড়ার আশঙ্কা। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।